আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তানের ভেতরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি পৌঁছেছেন। এখন এতে অনেক ধরনের বিভ্রান্তি রয়েছে। আমেরিকা বলেছে যে ইরান খুব শিগগিরই তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছে। ইরান তাদের একটি প্রস্তাব দেবে, এমন একটি প্রস্তাব যা তাদের সন্তুষ্ট করবে। তাদের মনে যে উত্তেজনা, অসংখ্য প্রশ্ন এবং বিভ্রান্তি রয়েছে সেগুলোকে শান্ত করতে এবং তাদের আশ্বস্ত করতে ইরান একটি চুক্তি বা প্রস্তাব জমা দিতে যাচ্ছে। অন্যদিকে আব্বাস আরাকচি পাকিস্তানে পৌঁছানোর পরও ইরান বলছে না, তারা কোনো আলোচনা করবে না এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন আমেরিকার সঙ্গে কথা বলার জন্য নয়। এই বিষয়গুলো একেবারেই বোঝার বাইরে। আসলে কি ঘটছে তা স্পষ্ট নয়, তা বর্তমানে বোঝার বাইরে। আগামীতে পরিস্থিতি কতটা গুরুতর হবে তা বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। চীন তাদের নাগরিকদের বলছে যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে চলে আসতে। এর মানে কি ইরানের উপর আরও বড় কোনো হামলা হতে চলেছে? চীন যখন তার নাগরিকদের চলে যেতে বলছে তখন বিষয়টি অবশ্যই উদ্বেগের। অন্যদিকে আবারও আরব অঞ্চল বিপদের মুখে পড়েছে, কারণ বিষয়টি পরিষ্কার। যদি ইরানের উপর হামলা হয় তবে ইরান সরাসরি আরব দেশগুলোর উপর পাল্টা হামলা চালাবে। আর এবার ইরানের ঘোষণাও বেশ কঠোর। আগে তারা বলেছিল আরব অঞ্চলে থাকা আমেরিকার অবকাঠামোর উপর হামলা করবে, কিন্তু এখন তারা বলছে আরবের নিজস্ব সম্পদকে ধ্বংস করবে। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আরব অঞ্চলের একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখানো হচ্ছে। সেখানে মোট 8টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে কাতারের ভেতরে এলএনজি স্থাপনায় হামলা করবে। একইভাবে সংযুক্ত আরব আমিরাতের দাস এবং জিরকু দ্বীপে আঘাত হানবে। সৌদি আরবের আপকাইক, সাফানিয়া এবং খুরাইশ স্থাপনাগুলোতেও লক্ষ্য করবে। কুয়েতের বুরগান তেলক্ষেত্র তাদের নিশানায় রয়েছে। এসব আরব দেশের সম্পদ, যেখানে আমেরিকারও বিনিয়োগ রয়েছে। ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা এসব স্থানে আক্রমণ চালাবে। এছাড়াও ইরান স্ট্রেইট অব হরমুজে আরও মাইন স্থাপন করেছে। বিষয়টি একদম পরিষ্কার। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে প্রস্তুতি নেয় তাহলে ইরান কেন প্রস্তুতি নেবে না? ইরানও পুরো প্রস্তুতিতে রয়েছে। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয় তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না। তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন ইতালির কথাও জেনে নিন। এতদিন ইতালি নিরপেক্ষ থাকার চেষ্টা করেছিল, কিন্তু এখন ইতালি ঘোষণা করেছে যে তারা স্ট্রেইট অব হরমুজে 4টি যুদ্ধজাহাজ মোতায়েন করবে। আমেরিকা এখন পর্যন্ত 1200টি পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই সংখ্যাটা মনে রাখুন, 1200। যদি একটু হিসাব করতে পারেন অনেক কিছুই পরিষ্কার হবে। একটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $4 মিলিয়ন, আর ইতোমধ্যে 1200টি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ড ইতিবাচক বার্তা দিতে ইরানের ভেতরে তাদের দূতাবাস আবারও খুলে দিয়েছে। ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তারা ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। ট্রাম্প ইশারা করলে তারা ইরানকে অন্ধকারে ঠেলে দিতে প্রস্তুত। ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। এদিকে ইংল্যান্ডের পরিস্থিতিও দেখুন। ইংল্যান্ডের আকাশে আমেরিকার B-2H হেভি বোমারু বিমান উড়তে দেখা গেছে। এগুলো মূলত পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে সেন্টকম দাবি করেছে যে ইরানের সাথে যুক্ত 34টি জাহাজকে তারা পথ পরিবর্তন করতে বাধ্য করেছে। তবে পাল্টা রিপোর্টে বলা হচ্ছে ইরানের জাহাজগুলো আমেরিকার ব্যারিকেড ভেঙে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। খবরের শিরোনামে এসেছে যে কাতারের আমির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তবে এটা ভেবে ভুল করবেন না যে তিনি ইরানের পক্ষে কথা বলেছেন। শুরু থেকে অনেক আরব দেশ আমেরিকার উপর চাপ দিচ্ছে যেন ইরানকে দুর্বল করা হয়। ডোনাল্ড ট্রাম্প বরাবরই তর্জন গর্জন এবং টুইটের মাধ্যমে নিজের হারকে জয় হিসেবে দেখানোর চেষ্টা করেন। এ কারণে ইরানের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই ট্রাম্পের সাথে কথা বলতে আগ্রহী নন। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের উচিত ট্রাম্পকে বোঝানো যেন তিনি তার অসংলগ্ন কথাবার্তা বন্ধ রাখেন। পাকিস্তানে ইরানের প্রায় 3000টি কন্টেইনার আটকে আছে। ইরানের আশঙ্কা এসব কন্টেইনারে গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এগুলো যদি হরমুজ প্রণালী দিয়ে আনা হয় এবং আমেরিকা সেগুলো জব্দ করে তবে ইরানের বিশাল আর্থিক ক্ষতি হবে। এদিকে ইরানের চাবাহার পোর্ট, যা ভারত কিছুটা ব্যবহার করছিল, ভারত এখন সেটি ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও খবর আসছে। ইরান তাদের জব্দ করা ট্যাঙ্কারগুলোর ছবি প্রকাশ করেছে এবং সেগুলো এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে এক মার্কিন কংগ্রেসম্যান বলেছেন ইরানের ড্রোন ঠেকানোর জন্য যত অস্ত্র দরকার আমেরিকা কখনোই সেই পরিমাণ অস্ত্র তৈরি করতে পারবে না। এদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তার পরিবার বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে। এই অভিযোগের প্রভাব খুব শীঘ্রই ট্রাম্পের উপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি, পারস্য উপসাগরীয় বাণিজ্য এবং কাতারি জেটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের শীর্ষ ব্যবসাগুলো এ যুদ্ধের আবহে বিশাল মুনাফা লুটেছে। আইনি ফি এবং যুদ্ধের অস্থিরতাকে কাজে লাগিয়ে তারা বিপুল অর্থ উপার্জন করেছে। আমরা খবর বলতে বলতে ক্লান্ত, কিন্তু ইরানের জনগণ ক্লান্ত নয়। দেখুন, ইরানের মানুষ রাস্তায় নেমে এসেছে এবং এখনও বিক্ষোভ করছে। তারা স্পষ্টভাবে বলছে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা উচিত নয়। তাদের দাবি আমেরিকার সঙ্গে কোনো আপোষ করা চলবে না। লেবাননে ইসরায়েলের হামলায় একজন নারী সাংবাদিক নিহত হয়েছিলেন।
এই ঘটনায় ইরান দুঃখ প্রকাশ করে বলেছে এটি সন্ত্রাসী পদক্ষেপ। তাদের মতে আমেরিকা ও ইসরায়েল একসাথে সন্ত্রাস ছড়াচ্ছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং যুদ্ধবিরতি ভঙ্গ করছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে প্রথমবারের মতো স্ট্রেইট অব হরমুজ দিয়ে যাতায়াতকারী ট্যাঙ্কার থেকে নগদ অর্থে ফি আদায় করা হয়েছে। ইরান তাদের মিত্র রাশিয়াকে স্পষ্টভাবে জানিয়েছে রাশিয়ার ট্যাঙ্কারগুলো নির্ভয়ে ওই প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। অন্যদিকে থাইল্যান্ডে থাকা একজন মার্কিন নৌবাহিনীর সদস্য, যিনি স্ট্রেইট অব হরমুজে মোতায়েন হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ এক বানরের আক্রমণে আহত হন এবং চিকিৎসার জন্য তাকে জাপান যেতে হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বলেছেন এখন পরিষ্কার যে তারা ইরানের উপর আর ভরসা করতে পারে না। তাদের মতে ইরান আরব দেশগুলোর জন্য হুমকি। ইরান স্ট্রেইট অব হরমুজে ব্যাপকভাবে মাইন পেতে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন ইরান যদি আরও মাইন স্থাপন করে তাহলে তা গুরুতর প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। জার্মানিতে এর রেজা পাহলুবি বের হয়েছিলেন। সেখানে ইরানের বিরুদ্ধে কিছু মানুষ বিক্ষোভ করছিল, আর সে ওই বিক্ষোভে যোগ দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ পেছন থেকে একজন এসে কালি ভরা কিছু একটা তার উপর ছুঁড়ে মারে। এভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। জার্মানির ভেতরে রেজা পাহলুবির অবস্থা খুবই খারাপ। বড় কষ্টে সে জনসম্মুখে গিয়েছিল, এমনকি তাকে বুলেট প্রুফ কাঁচে ঘেরা একটি ঘরের ভেতরে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হয়েছিল। একটা বিষয় লক্ষ্য করেছেন কি, আমেরিকার বিরুদ্ধে ইরান যাই করছে ডোনাল্ড ট্রাম্প বলছে এতে তাদের কোনো সমস্যা নেই, এটা কোনো লঙ্ঘন নয়। যেমন ইরান স্ট্রেইট অব হরমুজে মাইন পেতে রেখেছে, এটা তো স্পষ্ট শক্তি প্রদর্শন। কিন্তু ট্রাম্পকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো তখন তিনি বললেন এতে বরং ইরানেরই ক্ষতি, আমেরিকার কোনো ক্ষতি নেই, এতে তাদের কিছু আসে যায় না। আবার যখন প্রশ্ন করা হলো চীন যেভাবে ইরানকে খাবার ও অন্যান্য সহায়তা পাঠাচ্ছে এতে তার আপত্তি নেই কিনা, তখন তিনি বলেন না, যদি আমেরিকা চীনের জায়গায় থাকতো তাহলে তারাও একই কাজ করত। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সরকার বিভিন্ন অস্ত্র কোম্পানিগুলোকে নতুন অর্ডার দিয়েছে এবং নানা ধরনের ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে। তবে বাস্তবতা হলো এত দ্রুত এসব অস্ত্র সরবরাহ করা সম্ভব নয়। মজার ব্যাপার হলো ট্রাম্প ক্যামেরার সামনে এসে একরকম কথা বলছেন আর সোশ্যাল মিডিয়ায় গিয়ে আরেক রকম। ক্যামেরার সামনে বললেন মাইন বিছালে তাদের কিছু যায় আসে না, কিন্তু পরক্ষণে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখলেন ইরান যদি আবারও মাইন বিছায় তবে আমরা তাদের উপর হামলা করব। এই স্ববিরোধী কথাবার্তা তার নেতৃত্বের দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। এদিকে খেলার মাঠেও রাজনীতি টানার চেষ্টা করা হয়েছে। ইতালি যখন ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে বাদ পড়ে গেল তখন আমেরিকা ফিফাকে অনুরোধ করেছিল যাতে ইরানকে বাদ দিয়ে ইতালিকে নেওয়া হয়, কিন্তু ইরান মাঠের লড়াই যোগ্য হিসেবেই টিকে ছিল। ফিফাকে ছেড়ে দিন। ইতালির সরকার নিজেই বলে দিয়েছে তারা তাদের দলকে ইরানের দলের জায়গায় বসাবে না। তারা মনে করে এটা ভুল হবে। ইরান কোনো যুদ্ধ খেলছে না, তারা তো খেলাধুলা করছে। মজারভাবে বলা হচ্ছে মেয়েদের জন্য ইরান নাকি গোলাপি রঙের মিসাইল বানিয়েছে আর ছেলেদের জন্য নীল রঙের মিসাইল, মানে সমান অধিকার। এসব কথা ব্যঙ্গাত্মকভাবে বলা হচ্ছে। মজার বিষয় হলো ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে মেয়েদের জন্য গোলাপি রঙের ক্ষেপণাস্ত্র বানিয়েছিল। এখন তারা ছেলেদেরও সমান অধিকার দিচ্ছে, ছেলেদের জন্য ক্ষেপণাস্ত্রের রং দিয়েছে নীল। ইরান আসলে আমেরিকার সাথে এক ধরনের স্নায়বিক খেলা খেলছে। আমেরিকার ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট লিখেছে এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আরব দেশগুলো, আর যদি যুদ্ধ আরও বাড়ে তাহলে তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। একটি ভিডিওর প্রসঙ্গে বলা হচ্ছে ডান পাশে যে নারীকে দেখা যাচ্ছে তিনি লেবাননের এক সরকারি কর্মকর্তা, আর বাম পাশে জেডি ভেন্স এর সঙ্গে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি ইসরায়েলের একজন দূত। আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেখানে পররাষ্ট্রমন্ত্রীর পাশে থাকা নারীটি লেবানন সরকারের একজন কর্মকর্তা। অন্যদিকে বাম পাশে জেডি ভ্যান্সের সাথে থাকা ব্যক্তিটি হল ইসরায়েলি দূত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি লেবাননে যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়াচ্ছেন। কিন্তু লেবাননে কিসের যুদ্ধবিরতি আপনারা জানেন কিনা জানি না, কিন্তু ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে আমরা একটি বড় আইন বদলে দিয়েছি। এখন পর্যন্ত লেবাননের ভেতরে আইন ছিল যে কোনো লেবানিজ যদি কোনো ইসরায়েলি ব্যক্তির সাথে কথা বলে তবে তাকে শাস্তি দেওয়া হবে, কথা বলা যাবে না। সেটা পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেছেন যদি হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা করে তাহলে ইসরায়েল পূর্ণ শক্তিতে জবাব দিতে পারবে। তিনি আরও দাবি করেছেন লেবানন ও ইসরায়েলের সাধারণ মানুষ উভয়ই হিজবুল্লাহর কারণে ক্ষতিগ্রস্ত। অথচ দেখুন ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 2491 জন লেবানিজ নিহত হয়েছে। এছাড়া ইউনাইটেড নেশনসের শান্তিরক্ষী বাহিনীতে থাকা ইন্দোনেশিয়ার এক সেনা সদস্য যিনি ইসরায়েলের হামলায় আহত অবস্থায় হাসপাতালে, পরে তিনি হাসপাতালে মারা গেছেন। এছাড়াও লেবাননের যে নারী সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন তার জানাজা দৃশ্য প্রকাশ্যে এসেছে। বিশ্ব মনে রাখবে যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সাংবাদিকদের টার্গেট করে হত্যাকারী দেশ হল ইসরায়েল। শুধু লেবাননে 2023 সাল থেকে এখন পর্যন্ত 27 জন সাংবাদিককে ইসরায়েল হত্যা করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প তার নোংরা মুখে যুদ্ধবিরতি বাড়ানোর কথা বললে কি ইসরায়েল তার নোংরা হাত থামাবে? লেবাননে আবারও বোমাবর্ষণ করা হয়েছে এবং বোমাবর্ষণের পরের দৃশ্য আপনাদের সামনে।
مستحيل. مبين. এদিকে লেবাননের আকাশে উড়তে থাকা একটি ইসরায়েলি ড্রোনকে হিজবুল্লাহ ভূপাতিত করেছে। এছাড়া ইসরায়েলি সন্ত্রাসীরা লেবাননের ভেতরে যীশু খ্রিস্টের একটি মূর্তি ভেঙে ফেলেছিল। পরে সেখানে উপস্থিত ইউনাইটেড নেশনসের শান্তিরক্ষী বাহিনী সেটি মেরামত করে পুনরায় স্থাপন করেছে। আসুন এবার গাজার দিকে যায়। গাজায় ইসরায়েল একটি শিশুকে হত্যা করেছে। নেবুলসের একটি স্কুলে ইসরায়েলি বাহিনী ঢুকে গুলি চালিয়েছে। এই হলো ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থা ইউরোমেড ঘোষণা করেছে যে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি মেয়েদের, নারীদের ও পুরুষদেরও শ্লীলতাহানি করছে। তাদের ভিডিও তৈরি করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে যদি সহযোগিতা না করা হয় তবে এই নোংরা ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।